তো সুপার সানডের প্রথম ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম। আর এই আনোয়ার আলী সাগা ঠিক কতদিন চলবে, কতদিনে এর জবনিকা পতন হবে, এটা আমাদের কাছে অজানা। কারণ এর পরতে পরতে কিন্তু বিভিন্নভাবে থ্রিল লুকিয়ে রয়েছে, বিভিন্ন রকমের আপডেট উঠে আসছে এবং অবশ্যই আগামী দিনে প্রচুর আপডেট উঠে আসবে এই রিগার্ডিং। এবং 7 তারিখের মধ্যে ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি যখন তাদের রেসপন্স সাবমিট করবে, তখনও কিছু ইন্টারেস্টিং তথ্য উঠে আসবে। এবং 8 তারিখের পর যে কোনো দিন এএফএফের পিএসসি তারা কিন্তু আবারও নেক্সট হিয়ারিং ডাকবে। তো মনে করা হচ্ছে যে সেখানে হয়তো কিছু একটা বিষয় উঠে আসতে পারে, কিন্তু সেখানেও যে কোনো পক্ষ খুশি না থাকলে তারা কি করতে পারে এখনই আন্দাজ করা যাচ্ছে না। যাই হোক, সেই বিষয় নিয়ে যা কিছু আপাতত আপডেট, ওপিনিয়ন, বিভিন্ন রিভিউ উঠে আসছে, সব কিছু নিয়ে কথা বলবো। কিন্তু তার পাশাপাশি ইন্ডিয়ান ফুটবলের আরও কিছু চমকপ্রদ ব্যাপার রয়েছে, অবশ্যই শেয়ার করতে হবে। দুটো বিষয়ের মধ্যে মেন যেটা ব্যাপার আজকের ভিডিওতে, সেটা হচ্ছে নেক্সট জেন কাপ 2024-এ ইন্ডিয়ান 3টে ক্লাব গেছে এবং সেখানে দাঁড়িয়ে পাঞ্জাব এফসি তারা কিন্তু এইবারে একটা নতুন করে আবারও হিস্ট্রি তৈরি করলো যে ইউথ টিম, আন্ডার 21 টিম হিসেবে তারা বিদেশের মাটিতে বিদেশি ক্লাবকে তাদের ঘরের মাঠে হারাতে সক্ষম হলো। দেখো, 3টে ক্লাবকে নিয়ে আমাদের মোটামুটি একটা ভালো আশা ছিল যে তারা ভালো কিছু করে আসবে, এবং সবথেকে বেশি কোট আনকোট হাইপ কিন্তু ছিল ইস্টবেঙ্গলের টিমটাকে নিয়ে। কারণ সেই টিমের যা স্ট্রেংথ ছিল, যেভাবে তারা খেলছিল এবং যেভাবে টিমটা তৈরি হয়েছে, সব কিছু নিয়ে কিন্তু একটা হাইপ ছিল। কিন্তু দেখা গেল যে ইস্টবেঙ্গলের পারফরমেন্স এই 3টে টিমের মধ্যে সব থেকে খারাপ হয়েছে তাদের যা স্ট্যান্ডার্ড রয়েছে সেই অনুযায়ী, মানে আমাদের ইন্ডিয়ান ফুটবলের স্ট্যান্ডার্ড অনুযায়ী। কিন্তু এটা ভাবতে হবে যে ওরাও কোন লেভেলের টিম, কিন্তু তারপরেও পাঞ্জাব এফসি দেখিয়েছে ওদের হারানো যায়। কিন্তু ইস্টবেঙ্গলের পারফরমেন্স সব থেকে বেশি হতাশাজনক হয়েছে। এখান থেকে ওরা পরবর্তী সময় অবশ্যই যা কিছু নলেজ নিয়ে এলো, যা কিছু শিখে এলো, সেখান থেকে আরও বেটার করবে, এইটুকু আমি আশা রাখছি। 3টে ম্যাচ থেকে একটা পয়েন্টও ইস্টবেঙ্গল কালেক্ট করতে পারেনি। 3টে ম্যাচে ফুল মিনিটসের যে খেলা ছিল সেখানে হেরেছে। 3টে ম্যাচের যে পেনাল্টি শুট আউট সেখানে ইস্টবেঙ্গল হেরেছে, অর্থাৎ 0 পয়েন্ট ইস্টবেঙ্গল কালেক্ট করতে পেরেছে। টোটাল গোল করতে পেরেছে 0 এবং গোল খেয়েছে 11টা। তো 3টে টিমের মধ্যে এই কারণে সব থেকে খারাপ পারফরমেন্স ইস্টবেঙ্গলের রয়েছে। দ্বিতীয় টিম যাদের আরেকটু কম খারাপ পারফরমেন্স রয়েছে কিন্তু তারা পয়েন্ট কালেক্ট করতে পেরেছে, তারা মুথুট এফএ। তারা একটা ম্যাচ থেকে পেনাল্টি শুট আউটে জিততে পেরেছিল, কিন্তু 3টে যে মেন ম্যাচ ছিল সেখানে তারা হেরেছে, 2টো পেনাল্টি শুট আউট হেরেছে। যদিও তারা একটাও গোল করতে পারেনি, কিন্তু গোল কনসিড করেছে 8, অর্থাৎ সেই ক্ষেত্রে তারা ইস্টবেঙ্গলের ওপরে পয়েন্টের ভিত্তিতে এবং গোল ডিফারেন্সের ভিত্তিতে ওপরের দিকে রয়েছে। কিন্তু যে টিমটা কালকে ইন্ডিয়ান ফুটবলের ফ্ল্যাগটাকে পথ করে উড়িয়েছে, যারা একটা স্বপ্ন দেখিয়েছে আগামী দিনে যে হ্যাঁ তাদের নিয়ে আরও ভালো কিছু হতে পারে, সেই টিমটা অবশ্যই পাঞ্জাব এফসি। তাদের প্লেয়াররা কিন্তু পুরো 50 মিনিট জুড়ে নিজেদের যে স্ট্রং মেন্টালিটি সেটাকে শো করেছে। 1-0 গোলে পিছিয়ে থাকার পর 1-1 কামব্যাক, তারপর 2-1 ম্যাচ জেতা এবং তারপর পেনাল্টি শুট আউটে গিয়ে এভারটনকে হারানো। এই এভারটন একদিন আগেই কিন্তু ইস্টবেঙ্গলকে 6-0 গোলে হারিয়েছে। মাথায় রাখতে হবে, সেই এভারটনের টিমটা যারা প্রায় 7-8 জন দেখছিলাম কোচিং স্টাফ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, সেই টিমটাকে পাঞ্জাব এফসি তারা হারাচ্ছে। এবং পাঞ্জাব এফসির ডাগ আউটে না বাঙালি কোচ শঙ্করলাল চক্রবর্তী, এখানে কোথাও আমাদের একটা বড় গর্বের দিন, ভারতবাসী হিসাবে যেমন একটা গর্বের জায়গা যে হ্যাঁ পাঞ্জাব এফসি গিয়ে বিদেশের মাটিতে একটা ব্রিটিশ টিমকে হারালো, ঠিক তার পাশাপাশি যে সেই টিমটাকে কোচ করছে আমাদের বাংলার একজন শঙ্করলাল চক্রবর্তী, যিনি বাংলার ফুটবলে আপাতত ব্রাত্য। তাকে বাংলার কোনো ক্লাব ইদানিং আর ডাকে না, প্রয়োজন মনে করে না। তিনি কিন্তু রীতিমতো পাঞ্জাবের হয়ে ফুল ফোটাচ্ছেন, তাদেরকে ইউথ চ্যাম্পিয়ন করেছেন এবং তারপর তাদেরকে বিদেশে নিয়ে গিয়ে সেখানে তিনি 4 পয়েন্ট কালেক্ট করে দেখিয়ে দিলেন। এবং সবথেকে বেশি গোল বা একমাত্র টিম হিসাবে গোলও কিন্তু করতে পেরেছে পাঞ্জাব এফসি। 4টে গোল করেছে, 7টা গোল খেয়েছে। তো সব দিক থেকে পাঞ্জাব এফসি যে কাজ করেছে সেটা মনে রাখার মতো। এবং এই টিমটাকে নিয়ে অন্তত আমরা স্বপ্ন দেখতে পারি, এই প্লেয়ারদেরকে নিয়ে স্বপ্ন দেখতে পারি এরা আরও ভালো কিছু করতে পারে। কারণ 3টে ক্লাবের মধ্যে সবথেকে বেশি ভালো পারফরমেন্স এবং সবথেকে বেশি দায়িত্ব নিয়ে দেশের সম্মান রক্ষা সেটা কিন্তু পাঞ্জাব এফসি করতে পেরেছে। সো জাস্ট হ্যাটস অফ টু দেম। যথেষ্ট ভালো খেলা হয়েছে, যারা ম্যাচটা দেখেছে তারা এনজয় করেছে। আর লাস্ট মিনিটসে ওই সেভটা পাঞ্জাব এফসির গোলকিপারের, দ্যাট ওয়াজ $1 মিলিয়ন সেভ। এর বেশি আর কিছু বলার নেই। তো এই টিমটা আরও ভালো করুক, এরপর তারা 5th পজিশনে প্লে অফ খেলবে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে। যদি সেটা জিততে পারে তাহলে কিন্তু 5th পজিশনে শেষ করবে। মাথায় রাখা দরকার যে 4টে কিন্তু প্রিমিয়ার লিগের টিম রয়েছে, সেই 4টে প্রিমিয়ার লিগের টিম, সাউথ আফ্রিকার টিম যারা অসাধারণ খেলেছে, 3টে ম্যাচ জিতেছে, সেই সমস্ত টিমের কাছে যদি ইন্ডিয়ান একটা টিম 5th পজিশনেও শেষ করে, আমাদের জন্য বিশাল বড় পাওনা। নাও দ্য নেক্সট থিং ইজ অ্যাবাউট আনোয়ার আলী। আনোয়ার আলীর এই সাগা কতদিনে মিটবে সিরিয়াসলি আমাদের অজানা। কিন্তু যা কিছু আপডেট উঠে আসছে, যা কিছু আর্টিকেলে লেখালেখি হচ্ছে, যা কিছু নতুন চমকপ্রদ ব্যাপার উঠে আসছে, সেটা নিয়ে তো কথা বলতেই হবে। এবার কালকে রাত্রিরে মার্কাসের তরফ থেকে টাইমস অফ ইন্ডিয়াতে একটা আর্টিকেল নিয়ে আসা হয়।
অগাস্টের 2 তারিখে যা কিছু মিটিংয়ে হয়েছে, ইন্টারিম অর্ডার বেরিয়েছে, তারপরে যা কিছু অ্যাক্টিভিটিস রয়েছে এই সমস্ত কিছু নিয়ে। সেখানে 3টে চমকপ্রদ ব্যাপার উঠে এসেছে। যার মধ্যে প্রথম ব্যাপারটা যে আনোয়ার আলী কেন পার্মানেন্ট ডিল চাইছে, এর একটা রিজন তো অবশ্যই সে সামনে নিয়ে এসেছিল মেলের তরফে, যে ফিফার যে নতুন আরএসটিপি রয়েছে সেটাকে সে মান্যতা দিতে চায়। কিন্তু আমার মনে হয় যে এখানে যখন 2023-এর জানুয়ারি মাসে 4 বছরের একটা লোন ডিল সিগনেচার হয়েছিল, আমরাও বিস্মিত হয়ে গেছিলাম। আমার নিজের ভিডিও রয়েছে, কেউ চেক আউট করলে করতে পারো, যে 4 বছরের লোন ডিল। তারপরে নিয়ম ঘেঁটে দেখলাম যে হ্যাঁ, ফিফার যে পুরনো রুল রয়েছে সেই মোতাবেক হয়, কিন্তু ফিফার নতুন আরএসটিপি বলছে এই রুল আর নেই। কিন্তু এআইএফএফ তখনও তাদের অ্যামেন্ডমেন্ট নিয়ে আসেনি, তাদের কাছে 3 বছর সময় ছিল। 2025-এর জুন মাসের লাস্ট অবধি, মানে জুলাইয়ের 1 তারিখের মধ্যে এই অ্যামেন্ডমেন্ট নিয়ে আসতে হবে, আদারওয়াইজ জুলাই 1, 2025 থেকে অটোমেটিক্যালি অ্যামেন্ড হয়ে যাবে, তাদের আলাদা করে আর অ্যামেন্ডমেন্ট নিয়ে আসতে হবে না। এবং তখন সবাই এটাতে আমরা বিষয় প্রকাশ করেছিলাম যে আদৌ 4 বছরের লোন ডিল হয় তো? তখন দেখেছিলাম যে হ্যাঁ, এআইএফএফ এর যে রুল রয়েছে সেই মোতাবেক হয়। এখন যারা মনে করছেন যে সব পার্টি দোষী রয়েছে, ঠিক আছে, তাদের মনে হয়েছে তারা তাদের মতো করে মুভ করতে পারেন, এবং যারা যারা দোষী রয়েছে যদি মনে হয় যে তারা শাস্তি পাওয়ার যোগ্য, তাদেরকে শাস্তি পাওয়াবেন। এখানে আমাদের কারোর কিছু ইনপুটও দেওয়ার নেই, ওপিনিয়নে দেওয়ার নেই, কারণ ভুল করলে শাস্তি পেতে হবে। কিন্তু এর সাথে আরও একটা বিষয় আনোয়ার মেনশন করে, যে শুধুমাত্র এখানে ওই লিগাল ব্যাপারটা ছিল না, এখানে দিল্লি এফসির নাকি বিক্রি হয়ে যাওয়ার চান্স রয়েছে, দিল্লি এফসির মালিক পরিবর্তনের চান্স রয়েছে। তার ফলে তার যে একটা লঙ্গার কেরিয়ার রয়েছে সেটাতে একটা ক্ষতি হওয়ার চান্স রয়েছে। সেই কারণে সে মোহনবাগানের কাছে অ্যাপিল করেছিল যে মোহনবাগান যেন তাকে পার্মানেন্ট ডিল দিয়ে দেয়। এবার এখানে একটা বিষয় তো বলতে হবে, কেউ এখানে কাউন্টার করতে পারে যে মোহনবাগান কেন তাকে পার্মানেন্ট ডিল দেয়নি। কারণ মোহনবাগান দেখেছিল 2027 অবধি তার সাথে একটা লোন ডিল রয়েছে। এবার লোন ডিল থাকা মানে যে কোনো ক্লাবের কাছে অনেক কটা প্লাস পয়েন্ট রয়েছে। লোনে থাকা যে কোনো প্লেয়ার তাকে কিন্তু স্যালারি ক্যাপের বাইরে রাখতে হয়, তাকে স্যালারি ক্যাপের মধ্যে ঢোকাতে হয় না। এটা মোহনবাগানের জন্য প্লাস পয়েন্ট ছিল, যে একটা ভালো পেমেন্টের ফুটবলার তাকে যদি আমি স্যালারি ক্যাপের মধ্যে দেখাই তাহলে সেটা প্রবলেম হতে পারে। তো ওর ব্যাপারে কোনো কিছু ভাবনা চিন্তা করতে হয়নি। সেই কারণে 27 অবধি মোহনবাগান চেয়েছিল লোন যেমন আছে থাক, তারপর পার্মানেন্ট ডিল যদি হয় তো সেটা হবে বা ভাবনা চিন্তা করা যাবে তার পারফরমেন্স, তার ফর্ম সব কিছু অনুযায়ী। সেই কারণে মোহনবাগান কিন্তু পার্মানেন্ট ডিলের জন্য কোনোভাবে কথাবার্তা এগোয়নি, কারণ তারা জানতো 2027 অবধি আনোয়ার আলী মোহনবাগানের প্লেয়ার। এবার এই যে একটা ইস্যুকে সামনে আনা হয়েছে, দিল্লি এফসি বিক্রি হয়ে যেতে পারে বা দিল্লি এফসির মালিকানা বদল হতে পারে, সেই কারণে আনোয়ার আলী সে তার পার্মানেন্ট ডিল চেয়েছিল। এর কতটা সত্যাসত্য রয়েছে এটা অবশ্যই দিল্লি এফসির এই ব্যাপারটা যখন শেয়ার করা হয়েছে কালকে, নিশ্চিতভাবেই পরশু দিনকে, তো নিশ্চিতভাবেই দিল্লি এফসির কাছে যা কিছু জানতে চাওয়া হয়েছে তার মধ্যে দিল্লি এটাকে মেনশন করতে পারে, এবং সেটা কি রিপ্লাই দিল্লি এফসি দেবে সেই দিকেও আমাদের নজর থাকবে। নাও দ্য সেকেন্ড থিং ইজ, কালকে যেটা কথা বলেছিলাম যে ইস্টবেঙ্গলকে যখন পার্টি করা হলো তখন কিন্তু পিএসসি তরফ থেকে জানতে চাওয়া হতে পারে যে তোমরা প্রি এগ্রিমেন্ট যে করেছো এনওসি কোথায়, এনওসি ছাড়া কিভাবে প্রি এগ্রিমেন্ট হলো, এবং এই এনওসি থাকা না থাকার উপর অনেক কিছু কিন্তু ডিপেন্ড করে থাকবে, পরবর্তী যা কিছু কনসিকুয়েন্সেস রয়েছে। কিন্তু কালকে পরিষ্কার টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টে এটা জানানো হয়েছে যে ইস্টবেঙ্গল যে মর্মে ওকে সই করিয়েছে সেটা কিন্তু সাবজেক্ট টু ক্লিয়ারেন্স অফ এনওসি। মানে সোজা কথায় তুমি যদি তোমার আগের ক্লাব থেকে এনওসি নিয়ে আসতে না পারো তাহলে এই যে তুমি একটা ডকুমেন্টে সিগনেচার করলে এটা কিন্তু লিগালি ভ্যালিড হবে না, এটা লিগালি ইনভ্যালিড থাকবে যতদিন না তুমি এনওসি সাবমিট করতে পারছো। অর্থাৎ ইস্টবেঙ্গল নিজের যে গ্রাউন্ড রয়েছে, নিজের যে গ্রাউন্ডে আনোয়ার আলীকে সই করিয়েছে বা দিল্লি এফসির সাথে যে প্রি এগ্রিমেন্ট হয়েছে বা আনোয়ারের সাথে যে প্রি এগ্রিমেন্ট হয়েছে, সেখানে কিন্তু পরিষ্কারভাবে এনওসি ছাড়া এটা ভ্যালিডিটি পাবে না, এই বিষয় মেনশন রয়েছে। তো ইস্টবেঙ্গল নিজেদের আপাতত যে সিচুয়েশন সেখানে একটা আপার হ্যান্ড পেলো বলে এটা মনে করা হচ্ছে। বাট দ্য থার্ড থিং, এই থার্ড থিংটা কিন্তু আরও বেশি চমকের জায়গা, যে আনোয়ার আলীর যে কালকে বিষয়টাতে ইন্টারিম অর্ডার এসেছে, এই ইন্টারিম অর্ডার কিন্তু আনোয়ার আলীর যে ক্যাম্প রয়েছে, মানে তার যা লিগাল অফিসিয়ালস রয়েছে তারা কিন্তু মেনে নিয়েছে, বা আনোয়ার আলী এটাকে মেনে নিয়েছে, এবং তারা চাইছে যে ইন্টারিম অর্ডারকে ফলো করে পরবর্তী স্টেপটা হোক, মানে সোজা কথায় তার ট্রান্সফারটা এবার হোক। কিন্তু মোহনবাগান এখানে চাইছে যে যতক্ষণ না ফাইনাল ডিসিশন আসছে, ফাইনাল ডিসিশনটা কিসের ওপর না, যে কম্পেনসেশন হবে বা যদি কম্পেনসেশন না হয়, যদি স্যাংশনও হয়, সেটা যতক্ষণ না ফাইনাল ভার্ডিক্ট আসছে ততক্ষণ যেন এই ইন্টারিম অর্ডারের ওপর একটা স্টে অর্ডার থাকে, ততদিন যেন ইন্টারিম অর্ডারটা কোনোভাবে পাস না হয়, বা সোজা কথায় তার জন্য যে এনওসি লাগবে সেই এনওসিটাকে যেন আপাতত হোল্ড করে রাখা হয় যতক্ষণ না ফাইনাল রিপোর্ট বা ফাইনাল ডিসিশন বেরিয়ে আসছে। এবং এটার শুরুটা হয়েছিল 2 তারিখের মিটিংয়ে, যখন মোহনবাগানের তরফ থেকে বা পিএসসির তরফ থেকেও আনোয়ার আলীর কাছে জানা হয় যে আনোয়ার আলী মোহনবাগানে খেলতে চায় কি চায় না। আনোয়ার কিন্তু কোনো রকম রিপ্লাই করে না, এবং প্লেয়ার যখন চুপ থাকে সেখানে পরিষ্কারভাবে মোহনবাগানে যারা লিগাল অফিসিয়ালস ছিলেন তারা জানিয়ে দেন
যে এখানে ড্যামেজ কম্পেনসেশন লাগবে, যে প্লেয়ার খেলতে রাজি না, চলো সেটা অন্য ম্যাটার, বাট ড্যামেজ কম্পেনসেশন লাগবে। সেই ড্যামেজ কম্পেনসেশন কাকে করতে হবে না, তার যে পেরেন্ট ক্লাব রয়েছে তাকে, এবং তার যে ফিউচার ক্লাব তাকে সই করিয়েছে সেই ক্লাবকে পে করতে হবে। এই বিষয়টা পিএসসির কাছে রাখে, এবং পিএসসি কিন্তু এই ব্যাপারটাকে তাদের ইন্টারিম যে অর্ডার রয়েছে সেই অর্ডারে মেনশন করে রেখেছে, এবং সেটা জানার জন্য আমাদেরকে ফাইনাল যে হিয়ারিং রয়েছে সেই হিয়ারিংয়ের পর ভার্ডিক্টের জন্য ওয়েট করে থাকতে হবে। সো পুরো ম্যাটার আপাতত এখানে দাঁড়িয়ে যে ওয়েট করতে হবে, রুকো যারা, সবার করো। এখনও পুরোপুরি ব্যাপার কিন্তু ক্লিয়ার না, ক্লিয়ার হতে এখনও সময় লাগবে। মোহনবাগান তাদের মতো করে যা কিছু লিগাল ব্যাপার রয়েছে সেটাকে ফরওয়ার্ড করতে চাইছে, আনোয়ার আলীর ক্যাম্প সেটাকে ফরওয়ার্ড করতে চাইছে তাদের মতো করে। ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসির কী রেসপন্স জমা পড়বে সেই দিকেও সবাই তাকিয়ে থাকছে। তো 8 তারিখের পরে কিন্তু আবারও একটা নতুন নাটক আমরা দেখতে পারি, আবারও কিছু নতুন বিষয় সামনে আসতে দেখতে পারি। তো এই বিষয়টা এত ইজিলি কিন্তু থামছে না, ইয়ে লম্বা জায়গা। ব্যাস, এর বেশি আর কিছু বলার নেই। এবার তোমাদের ওপিনিয়ন অবশ্যই তোমরা শেয়ার করে জানাতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।